হ্যালো ফ্রেশ স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ ইতিহাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসটি অষ্টম শ্রেণীর। তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তবে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফল পাবে। তাহলে চলো শুরু করা যাক। আর তোমরা পেতে থাকবে এবং নিয়মিত ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ও বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, খিলাফত কমিটি কবে গড়ে ওঠে? এর সঠিক উত্তর হলো খিলাফত কমিটি গড়ে উঠেছিল 1921 খ্রিস্টাব্দের মার্চ মাসে। খিলাফত কমিটি গড়ে উঠেছিল 1921 খ্রিস্টাব্দের মার্চ মাসে। পরের প্রশ্ন দেখো, অহিংস অসহযোগ আন্দোলনের কবে ডাক দেওয়া হয়? অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় 1921 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, কার নেতৃত্বে স্বরাজ্য দল গড়ে উঠেছিল? কার নেতৃত্বে স্বরাজ্য দল গড়ে উঠেছিল? এর সঠিক উত্তর হলো চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরুর নেতৃত্বে 1922 খ্রিস্টাব্দের শেষের দিকে স্বরাজ্য দল গড়ে উঠেছিল। এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরুর নেতৃত্বে 1922 খ্রিস্টাব্দের শেষের দিকে স্বরাজ্য দল গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন সাইমন কমিশন গঠন করেছিল? ব্রিটিশ সরকার কেন সাইমন কমিশন গঠন করেছিল? ভারতের সাংবিধানিক অধিকার সাইমন কমিশন কবে গঠন করা হয়? সাইমন কমিশন কবে গঠন করা হয়? এর সঠিক উত্তর হলো 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠন করা হয়। পরের প্রশ্ন দেখো, সাইমন কমিশন কেন ব্যর্থ হয়েছিল? সাইমন কমিশন কেন ব্যর্থ হয়েছিল? সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিলেন না, তাই আলোচনাগুলি ব্যর্থ হয়। অর্থাৎ সাইমন কমিশনের যে প্রতিশ্রুতি সেইগুলি ছিল সম্পূর্ণরূপে একতরফা, এখানে কোনো ভারতীয় সদস্যকে নেওয়া হয়েছিল না। সেই জন্য সাইমন কমিশনের যে প্রস্তাব সেগুলি ভারতীয়রা প্রত্যাখ্যান করেছিল, তাই সাইমন কমিশন ব্যর্থ হয়েছিল এবং সকলেই স্লোগান তুলেছিল যে সাইমন গো ব্যাক। পরের প্রশ্ন দেখো, পূর্ণ স্বরাজের দাবি কবে করা হয়? পূর্ণ স্বরাজের দাবি কবে করা হয়? এর সঠিক উত্তর হল 1929 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পূর্ণ স্বরাজ অর্জনের কথা ঘোষণা করে। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। পূর্ণ স্বরাজের দাবি কবে করা হয়? 1929 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, গান্ধীজি লবণ আইন কবে ভঙ্গ করেন? এর সঠিক উত্তর হলো 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল গুজরাটের ডান্ডিতে অভিযান করে গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেন। খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল গুজরাটের ডান্ডিতে অভিযান করে লবণ আইন ভঙ্গ করেন মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, ভারতের উত্তর পশ্চিম সীমান্তে কার নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল? ভারতের উত্তর পশ্চিম সীমান্তে খান আব্দুল গফর খানের নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। পরের প্রশ্ন, খুদা ই খিদমতগার কি? এর সঠিক উত্তর দেখো, খান আব্দুল গফর খান আইন অমান্য আন্দোলন পরিচালনার জন্য যে দল গড়ে তুলেছিলেন সেটি খুদা ই খিদমতগার নামে পরিচিত। এই দলের সদস্যরা বা এই দলের নেতারা লাল কুর্তা পরিধান করতেন বলে এই বাহিনীকে বলা হতো লাল কুর্তা বাহিনী। পরের প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? এর সঠিক উত্তর হলো খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত। খুব ভালো করে মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তি কবে হয়েছিল?
এর সঠিক উত্তর হলো 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ। গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তি হয়েছিল 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ। এটি ভীষণ ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কার কার মধ্যে হয়েছিল? এর সঠিক উত্তর হলো মহাত্মা গান্ধী ও লর্ড আরউইনের মধ্যে গান্ধী আরউইন চুক্তি হয়েছিল। দেখো, গান্ধী আরউইন চুক্তি কথার মধ্যেই নেতাদের নাম পেয়ে যাবে, তাহলে মহাত্মা গান্ধী তাই গান্ধী এবং লর্ড আরউইন তাই আরউইন, গান্ধী আরউইন চুক্তি। পরের প্রশ্ন দেখো, গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে যা জানো লেখো। এবার আমরা গান্ধী আরউইন সম্পর্কে, আরউইন চুক্তি সম্পর্কে, গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে একটু ভালো করে জানবো। দেখো, 1931 খ্রিস্টাব্দে 5 মার্চ গান্ধী ও লর্ড আরউইনের মধ্যে যে চুক্তি হয় তাকে গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তি বলা হয়। যদি প্রশ্ন হয় দিল্লি চুক্তি কবে হয়, তবে একই উত্তর হবে 1931 খ্রিস্টাব্দে 5 মার্চ। সেই চুক্তিতে ঠিক হয় অহিংস সত্যাগ্রহী বন্দীদের ব্রিটিশ সরকার ছেড়ে দেবে। অর্থাৎ অহিংস সত্যাগ্রহ আন্দোলন চলাকালে যে সমস্ত সদস্যদের ব্রিটিশ সরকার গ্রেপ্তার করেছিল, সেই সমস্ত নেতা বা সদস্যদের গান্ধী আরউইন চুক্তি অনুযায়ী ব্রিটিশ সরকার মুক্তি দিয়ে দেবে। আর ব্রিটিশ পণ্য বর্জন করা চলবে না। অর্থাৎ অহিংস সত্যাগ্রহী আন্দোলনকারীরা যে ব্রিটিশ পণ্য বর্জন করত, ব্রিটিশ পণ্য নিতে চাইতো না, সেটি করা যাবে না। তারপরে দমনমূলক আইনগুলি সরকার তুলে নেবে। অর্থাৎ এর আগে আমরা দেখেছি দমনমূলক আইন, যেমন রাওলাট আইন, এইরকম আরও অনেক কিছু, সেই সমস্ত ভয়ঙ্কর আইনগুলি সরকার তুলে নেবে। পরে দেখো, এসবের বদলে কংগ্রেস আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নেবে। অর্থাৎ কংগ্রেস আর আইন অমান্য আন্দোলনটিকে চালিয়ে যাবে না, সেটিকে তুলে নেবে। পাশাপাশি লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধী যোগ দেবেন। এই গান্ধী আরউইন চুক্তিতে এটাও ঠিক হয় যে গান্ধীজি ব্রিটিশের দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। এই ভিডিওটিতে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রাখা হয়েছে। তোমরা মন দিয়ে বারবার যদি দেখো, তবে এই কোশ্চেন কটি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।